খোঁজ রাখো, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা মিথ্যা না বলেও খুব ইজিলি একটা প্রফেশনাল টেকনিক্যাল রিপোর্টে মিথ্যা বললাম না, ভুল তথ্য দিলাম না, গুরুত্বপূর্ণ কোনো টেকনিক্যাল তথ্য চেপে গেলাম, এমন একটা ভাব নিলাম যে আসলে এটা হয়তো গুরুত্বপূর্ণ না, অথবা সিম্পলি যদি পরে ধরা পড়ে তাহলে লাইক ও সামহাউ অমিট হয়ে গেছে। এটাকে, এটার একটা স্পেসিফিক নেম আছে, এটাকে বলা হয় চেরি পিকিং। আমরা যেমন ধরো যদি এর কথা বলি, এই যে তোমরা মনে হয় ফ্লুইড মেকানিক্স করে এসছো 2-2 তে। ফ্লুইড মেকানিক্সে বিভিন্ন টাইপের ডিফারেন্ট উইয়ার গেজ এগুলো নিয়ে তোমরা কাজ করেছো, এগুলার বিভিন্ন ফ্লো রেটের সাথে অন্যান্য প্যারামিটার গুলোর যে কোরিলেশন, এগুলো দেখা যায় আমরা গ্রাফে প্লট করেছি। দেখা যাচ্ছে যে কি চারটা গ্রুপের চারটা ডেটা নিয়ে একটা গ্রাফ প্লট করবে, একটা ডেটা বিশাল আউটলায়ার অনেক দূরে পড়ছে, ওই ওই পয়েন্টটাকে মিলানোর জন্য কোনোভাবেই আর স্ট্রেট লাইন, বেস্ট ফিট স্ট্রেট লাইন হচ্ছে না, আমি কিছুতেই মিলানো যাচ্ছে না। তখন কি, স্যার মিলানো যাচ্ছে না, স্যার কি, স্যার বলছে না মিলাতেই হবে। তখন কি করলো, তোমরা কি আরেকটা এক্সট্রা আরেকবার টেস্ট করলা, করে আরেকটা ডেটা পয়েন্ট পাওয়া গেল, যেটা হয়তো আমরা কোনো মতে স্ট্রেট বেস্ট ফিট স্ট্রেট লাইনে ফেলে দিলাম, আর ওই যে আরেকটা যে এক্সট্রা পয়েন্ট ছিল পেয়েছি ওটা কমপ্লিটলি ইগনোর করে গেলাম, মানে ওটা দেখালামই না। কিন্তু আসলে কিন্তু ওইটা আসছিল, একটা টেস্টে ওইরকম আউটলায়ার একটা রেজাল্ট আসছিল, কিন্তু আমরা সেটা কমপ্লিটলি ইগনোর করে গেলাম। অর্থাৎ আমরা কি করলাম, চেরি পিকিং করলাম। আমরা আমাদের ফেভারেবল যে ইয়েগুলো, ডেটাগুলো যেগুলো আমাদের হাইপোথিসিসের সাথে বা অ্যাজাম্পশনের সাথে যায়, সেই ডেটাই নিলাম। আর আরেকটা ডেটা যেটা আমরা ঠিক ইন্টারপ্রেট করতে পারছি না, বুঝতে পারছি না কেন, কি কি সমস্যা, কি সমস্যা, সেটাকে কমপ্লিটলি চেপে গেলাম। এটাকে আমরা সায়েন্টিফিক ফিল্ডে আমরা এটাকে বলি চেরি পিকিং। তো চেরি পিকিং এর মাধ্যমে ইজিলি কিন্তু ইঞ্জিনিয়াররা বা প্রফেশনাল মানে সায়েন্সের লেভেলে এরিয়ার যে মানুষজন আছে তারা কিন্তু ইজিলি রিসার্চের বা যে কোনো প্রফেশনাল স্টেটমেন্ট রিপোর্টে খুব ইজিলি একটা বায়াসড পার্সপেক্টিভ জেনারেট করতে পারে, যেটা বাইরে মানুষজন যারা ইনভলভ না, যারা মেটা ডেটা হাতে নাই, যারা জানে না এক্সাক্ট কত বড় কি ডেটা সেটের উপরে কাজ করা হয়েছে, তারা কিন্তু কমপ্লিটলি একটা ফলস পার্সপেক্টিভ নিয়ে বের হবে এই রিপোর্ট থেকে বা এই স্টেটমেন্ট থেকে। Engineers, when serving as expert witnesses, shall express an engineering opinion only when it is founded upon adequate knowledge of the facts, upon a background of technical competence, and upon honest conviction. এক্ষেত্রে এটাও একটা ইস্যু যে এক্সপার্ট অপিনিয়ন আমি যখন দিচ্ছি, আমাকে আসলেই ওই এরিয়াতে এক্সপার্ট হতে হবে। আমি একজন এনভায়রনমেন্টের এক্সপার্ট, আমি স্ট্রাকচার সম্বন্ধে হালকা পাতলা জানি, হাইড্রোলজি সম্বন্ধে জানি, ওয়াটার রিসোর্স সম্বন্ধে জানি, কিন্তু আমি হয়তো ওই এরিয়াগুলোতে এক্সপার্ট না। আমার জেনারেল মোটামুটি নলেজ আছে, কিন্তু আমি ওই এরিয়াগুলোতে এক্সপার্ট না। সেক্ষেত্রে সিম্পলি আমি এনভায়রনমেন্ট এরিয়াতে আমার নামটা খুব চেনা জানা, এইটা লেভারেজ করে আমি জেনারেল পাবলিক অপিনিয়নকে একদিকে ইয়ে করলাম, স্টিয়ার করলাম যে আমি তো একজন এক্সপার্ট, কিন্তু আমি হয়তো যে এরিয়া নিয়ে কথা বলছি ওই এরিয়ার এক্সপার্ট না। তাহলে এটা এগেইন আমার জন্য আসলে আনএথিক্যাল একটা কাজ হলো, আমি যে এরিয়ার এক্সপার্ট সেটা বাদে বাইরের কোন একটা এরিয়া নিয়ে কথা বলতে গিয়েছি। এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা হতে পারে অনেক ক্ষেত্রে সাফিসিয়েন্ট আমার ওই এরিয়াতে নলেজ নাই, ওই এরিয়াতে টেকনিক্যাল কম্পিটেন্স, এবং অনেক সময় এমনও হয় যে একটা সার্টেন এরিয়াতে আমি এক্সপার্ট, আমি সিম্পলি কোন একটা সার্টেন একটা গ্রুপ বা দলের চাপে পড়ে একটা স্টেটমেন্ট দিয়ে বসলাম, রাইট? কিন্তু এটা হতে পারে যে আসলে আমি নিজেই নিজের নলেজের উপরে বেস করে ওই সার্টেন অপিনিয়নের উপরে কনভিন্সড না। আমার ফ্রেন্ড সার্কেল জানে আমি এই অপিনিয়ন কনভিন্স না, কিন্তু কারো চাপে পড়ে, কিছু মানুষ চাপে পড়ে আমি অপিনিয়নটা পাবলিকলি স্টেট করলাম। তাহলে এটা কি, এটাও একটা আনএথিক্যাল কাজ হয়ে গেল। আমি নিজেই কনভিন্স না, কিন্তু আমার কথা শুনে মানুষ কনভিন্সড হয়ে গেল, এটা অবশ্যই আনএথিক্যাল হবে। Engineers shall issue no statements, criticisms, or arguments on engineering matters which are inspired or paid for by interested parties unless they indicate on whose behalf the statements are made. আমরা ইঞ্জিনিয়ার হিসেবে যখন এক্সপার্ট অপিনিয়ন দেই, তখন কিন্তু আমরা কার পক্ষ থেকে, মানে সরি ভুল বললাম, আমরা যখন ইঞ্জিনিয়ার হিসেবে কারো পক্ষে স্টেটমেন্ট দেই, এটা কিন্তু অবশ্যই একটা মনিটারি এক্সচেঞ্জের বদলে হতে পারবে না।
পার্সন এ বা গ্রুপ এ আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ মনিটারি ট্রানজাকশনের মাধ্যমে বেনিফিট করেছে, আমি তাদের ফেভারে একটা স্টেটমেন্ট দিলাম কোন একটা ইস্যুতে, এটা ইউজুয়ালি আনএথিক্যাল। তবে হ্যাঁ, একটা রাউন্ড অ্যাবাউট আছে যে অনেক ক্ষেত্রে আমি কারো কাছ থেকে পেমেন্টের বদলে একটা এক্সপার্ট অপিনিয়ন দিতে পারি, যদি এটাও ওপেনলি পাবলিশ করি যে আমি তাদের দ্বারা এতখানি মনিটারি বেনিফিট রিসিভ করেছি এবং অ্যাজ অ্যান এক্সপার্ট ইস্যুটা ইনভেস্টিগেট করেছি এবং এটার বেসিসে আমি আমার অপিনিয়ন দিচ্ছি। সেক্ষেত্রে পাবলিক ব্যাপারটা কিভাবে দেখবে, দেখবে যে আই হ্যাভ বিন পেইড নট ফর, মানে নট অ্যাজ এ কি বলবো, চাটুকার বা দালাল হিসেবে টাকাটা নিয়েছি, ব্যাপারটা এমন না, বরং আমি একটা এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার জন্য, অ্যানালাইসিস করার জন্য এখানে মনিটারি অ্যামাউন্ট নিয়েছি। এবং হ্যাঁ, যেহেতু টাকা নিয়েছি আমার মধ্যে একটা বায়াস থাকতে পারে, সাবকনসিয়াস একটা বায়াস থাকতে পারে, এটাও কিন্তু পাবলিক বুঝবে। তো এই জিনিসটা ট্রান্সপারেন্সি মেনটেন করা, কারো কাছ থেকে মনিটারি এক্সচেঞ্জের বদলে এক্সপার্ট অপিনিয়ন দিতে হলে এই ট্রান্সপারেন্সিটা মেনটেন করা, যে আই হ্যাভ বিন পেইড বাই দিস পার্টি, আই মে হ্যাভ পসিবলি বায়াস, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট থাকতে হবে। Engineers shall be dignified and modest in explaining their work and merit and will avoid any act tending to promote their own interest at the expense of the integrity, honor, and dignity of the profession. আমরা এই কথাটা ঘুরে ফিরে আবারও আসবে, পরে দেখবা যে আমরা যখন নিজেদের কাজ বা নিজেদের অর্জনগুলো যখন করব, পাবলিশ করব বা জানাবো মানুষজনকে, একটা টেন্ডেন্সি এটা এটা করতে হয় অনেক সময়। নিজেকে আজকের আজকের দুনিয়া যেরকম, জব মার্কেট যেরকম, নিজের ঢোল নিজেকে পিটাতে হয়, নিজেকে প্রমোট করতে হয়, কিন্তু এই জিনিসটা যেন মানে ছ্যাঁচড়ামি লেভেলে চলে না যায়, এটা যেন সার্টেন একটা ডিগনিটি, মডেস্টি বজায় রেখে হয়, না হলে আমার কাজের ফলে আবার আমার ইনডিগনেন্ট অ্যাক্টিভিটি বা কি বলবো স্টেটমেন্টের ফলে পুরো ইঞ্জিনিয়ারিং সোসাইটিটাই একটা মানে লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়ে যায়, এমন যেন না হয়। আমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্রমোট করতে হবে, সার্টেন ডিগনিটি মেইনটেইন করে, বজায় রেখে, আত্মমর্যাদা বজায় রেখে। Canon 4, acting as faithful agent. We as engineers have to act in professional matters for each employer or client as faithful agents or trustees, and we have to avoid conflicts of interest. কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আসলে এটা খুব জরুরি, অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝতে ভুল করি। দেখা যাক, engineers shall avoid all known or potential conflicts of interest with their employers or clients and shall promptly inform their employers or clients of any business association, interests, or circumstances which could influence their judgment or the quality of their services. Again, usually আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করি, এবং যখন অ্যাভয়েড করা পসিবল না তখন অবশ্যই ট্রান্সপারেন্সি মেনটেন করি। একটা সিম্পল এক্সাম্পল হতে পারে, অ্যাজ এ এক্সপার্ট ইন স্টিল স্ট্রাকচার, স্টিল স্ট্রেংথ, স্টিল ম্যাটেরিয়াল, হয়তো গভর্নমেন্ট থেকে আমি একটা পেলাম, একটা রিসার্চ প্রজেক্ট পেলাম বা একটা প্রফেশনাল রিপোর্ট পাবলিশ করার দায়িত্ব পেলাম, যেখানে আমাকে বলা হলো যে এই মুহূর্তে মার্কেটে যে স্টিল রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলোর ব্যাপারে একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট রিপোর্ট দেন আমাদেরকে। আমি কাজটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি হয়তো যে স্টিল কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের কারো একজনের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি পার্মানেন্ট বেসিসে, এজ এ পার্মানেন্ট এমপ্লয়ি আমি হয়তো কোনো একটা কোম্পানির কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছি। তাহলে এটা কি স্বাভাবিক না যে ওই পার্টিকুলার অর্গানাইজেশনের প্রতি আমার একটা বায়াস থাকবে? হয়তো আমি ওদেরকে সবচেয়ে বেস্ট কোম্পানি হিসেবে দেখাবো, যদিও তারা হয়তো টপ থ্রি, ধরো টপ থ্রি হয়তো মোটামুটি খুব কাছাকাছি লেভেলের, প্রত্যেকে একটা একটা যে 10টা কম্পিটিটরের মধ্যে যদি প্রথম 3 যদি একেবারে মোটামুটি সবাই একে অপরের কাছাকাছি হয়, সেক্ষেত্রে আমি যে কোম্পানিতে নিয়োজিত আছি, আমি কি সামহাও ডেটাকে ঘুরায় পেঁচায় আমার কোম্পানিটাকে বা আমার অর্গানাইজেশনটাকে একটু একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে দেখানোর একটা টেন্ডেন্সি আমার মধ্যে থাকবে না? একটা সাবকনসিয়াস একটা কিন্তু বায়াস থাকবে, আমি এটা বুঝে না বুঝে ইন্টেনশনালি আনইনটেনশনালি আমি কিন্তু এটা করে বসবো, এটা স্বাভাবিক হিউম্যান সাইকোলজি। এই জন্য এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তুমি দুটা পার্টিকে সার্ভ করছো,
একটা পার্টির সাথে ইন্টারেস্টের সাথে আরেকটা পার্টির ইন্টারেস্ট একটা কনফ্লিক্ট আছে। এই যে পার্টিকুলার কেসটা আমি এখনই সাইট করলাম, এখানে গভর্নমেন্ট আমাকে একটা জব দিয়েছে, গভর্নমেন্টের ইন্টারেস্ট সার্ভ করা বা পাবলিক ইন্টারেস্ট সার্ভ করা, এটার সাথে আমার নিজস্ব পার্সোনাল যে আহ, কি বলবো এমপ্লয়মেন্ট লয়ালটি যদি আমি বলি, ওই সেন্সে বলি, এক্সাক্ট টার্মটা মনে পড়ছে না। তো এই দুটার মধ্যে কিন্তু একটা সার্টেন কনফ্লিক্ট দেখতে পাচ্ছি আমরা, একটা আরেকটার সাথে, একটা আরেকটার অপোজিট বলা যেতে পারে। এইরকম কেসে আমাদের বেস্ট চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার। ইটস বেস্ট ইফ ইউ কুড অ্যাভয়েড টেকিং দ্যাট পার্টিকুলার প্রজেক্ট অর কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট রিপোর্ট জেনারেট করার দায়িত্বটা তুমি না নিলেই বেস্ট হতো। যদি তোমাকে নিতেই হয় ফর সাম রিজন, আর কেউ অ্যাভেলেবল না, সেই কথার কথা, তাহলে অবশ্যই ট্রান্সপারেন্সি মেনটেন করে এমপ্লয়ার, ক্লায়েন্ট সবাইকেই জানাতে হবে যে আমার এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই জিনিসটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে, তোমরা 4-2 পড়ো, তোমরা অলরেডি তোমাদের থিসিসের কাজ বেশ কিছু তো হয়তো করে ফেলেছো, লিটারেচার রিভিউ করেছো, জার্নাল টার্নাল পড়েছো, তোমাদের হয়তো অলরেডি একটা ধারণা আছে, বিভিন্ন রিসার্চের জন্য বিভিন্ন জার্নাল পেপার তোমরা কাটাকাটি করেছো। জার্নালের শেষে একটা দেখবা সবসময় কনক্লুশনের পরে একটা অ্যাকনলেজমেন্ট সেকশন থাকে। অ্যাকনলেজমেন্ট সেকশনে অনেক ক্ষেত্রে অনেকের ভুল করে, তোমরা অনেকে ভুল করে বসো, তোমরা হয়তো এখানে এটা মেনশন করো যে কার কাছ থেকে কি উপকৃত হয়েছে এটসেট্রা এটসেট্রা। অ্যাকনলেজমেন্টে আসলে আরেকটা ক্রিটিক্যাল জিনিস অ্যাকনলেজ করতে হয়, সেটা হচ্ছে এই সার্টেইন রিসার্চ কার দ্বারা ফান্ডেড। এই স্টেটমেন্টটার দ্বিমুখী পারপাস সার্ভ করে। সেটা কি কি? এক হচ্ছে তুমি যাদের কাছ থেকে ফান্ড রিসিভ করেছো তাদেরকে অ্যাকনলেজ করলা, তারা যে কি বলা যেতে পারে এই পার্টিকুলার কনটেক্সটে রেসপেক্ট বা ডিগনিটি ডিজার্ভ করে সেটা তাদেরকে দিলা। দ্বিতীয় কথাটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি কাদের দ্বারা ফান্ডেড অবশ্যই এটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত। কারণ তুমি যে রিসার্চের যে আউটকাম পেয়েছো, এই সার্টেন আউটকামটা সামহাউ ফান্ডিং যে পার্টি আছে সে পার্টিকে কি কোনোভাবে বেনিফিট দেয়, তাদেরকে কমার্শিয়াল কোনো বেনিফিট প্রোভাইড করে, মার্কেটে তাদের প্রোডাক্ট কি এই তোমার রিসার্চের কারণে বা রিসার্চ আউটকামের কারণে তাদেরকে কি পজিটিভ দেখায়? এটা একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা এক্ষেত্রে একটা মজার একটা এক্সাম্পল সাইট করতে পারি। আমাদের এখনকার ট্রেন্ড কি মার্কেটে? কিটো ডায়েট, রাইট? ডায়েটের ক্ষেত্রে কিটো ডায়েট হচ্ছে দ্য নিউয়েস্ট ফ্যাড। চর্বি খান, চর্বি কমান। ভিলেন হচ্ছে কি? সুগার। সুগার হচ্ছে ভিলেন, কার্বোহাইড্রেট হচ্ছে ভিলেন। এক্সেস রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, এগুলা খেলে তোমার ডায়াবেটিস হবে, হার্টের সমস্যা হবে, এটসেট্রা এটসেট্রা হোয়াটএভার। অথচ এই ন্যারেটিভটা কিন্তু যদি তুমি 70s 80s এর ন্যারেটিভ থেকে দেখো, কমপ্লিটলি উল্টা। তখন কি চিন্তা করা হতো? এই চর্বি টর্বি খাওয়া যাবে না, আপনি ভাত খান, রুটি খান, চর্বি খাওয়া যাবে না, চর্বি খেলে আপনার আর্টারি ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে। তারপরে ডিম, ডিম খাওয়া যাবে না, ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, আর্টারি ব্লক হয়ে হার্ট অ্যাটাক হবে। এখনকার কিন্তু এখন বলছে ডায়েটিশিয়ানদের সুর চেঞ্জ হয়ে গেছে, এখন কি বলা হচ্ছে যে ফ্যাট ইজ গুড, চর্বি খান, চর্বি কমান, ডিম খেলে কোনো কোলেস্ট্রল বাড়বে না, কোলেস্ট্রল যেগুলা আমাদের আর্টারি ব্লক হয় যেগুলা থেকে সে কোলেস্ট্রল বডি প্রডিউস করে, এগুলোর সাথে ডায়েটারি কোলেস্ট্রল রিলেশন নাই, এটসেট্রা এটসেট্রা। সি দেয়ার ইজ আ কমপ্লিট 180 ডিগ্রি শিফট অফ দ্য ন্যারেটিভ। ব্যাপারটা কি হলো, তখন যারা যা দাবি করতো ওটাও কিন্তু রিসার্চের উপরে বেস করে দাবি করতো, এখন যে যা দাবি করছে তাও কিন্তু সে ওই রিসার্চের উপরে বেস করে দাবি করছে। সো হাউ ইজ ইট পসিবল যে 70s 80s এর রিসার্চ আর তোমার এখনকার রিসার্চের পুরা একটা 180 ডিগ্রি শিফট হয়ে গেল? রিসার্চ ইজ এম্পেরিক্যাল মেথোডোলজিক্যাল প্রসেস, আমরা এখানে করে দেখি এটা কিভাবে সম্ভব। তখন মানুষ চর্বি খেয়ে ক্ষতিগ্রস্ত হতো, আর এখন মানুষ চর্বি খেয়ে বেনিফিটেড হচ্ছে। তখন সুগার খেয়ে কোনো সমস্যা হতো না, এখন সুগার খেয়ে তোমার সমস্যা হওয়া শুরু হয়েছে। এমন তো কিছু হয়নি, এমন কিছু না যে মানুষ ইভলভ করে নতুন একটা স্পিসিস এ রূপান্তর হয়ে গেছে, তাদের এখন ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের ডিফারেন্ট সমস্যা হয়। এটা তো হয়নি, তাহলে হলোটা কি আসলে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে রিসার্চের উপরে বেস করে 70s 80s এ সুগারকে তোমার ইয়ে করা হতো, মানে উপরে আপলিফট করা হতো, ভেজিটেবল অয়েলকে, হ্যাঁ, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, এগুলাকে উপরের দিকে ঠেলে দেওয়া হতো, এবং তোমার ঘি, বাটার, এগুলাকে ডিমোনাইজ করা হতো, তোমার অ্যানিমাল ফ্যাট থেকে ডিমোনাইজ করা হতো, যেগুলো খাওয়া যাবে না। ওই রিসার্চ গুলো ভ্যাস্ট মেজরিটি অফ দ্য কেসে, যে এই রিসার্চ গুলো বেশিরভাগ তো হয় তোমার ওয়েস্টে, এবং ওয়েস্টের রিসার্চ গুলো
রিসার্চ ওদের প্রচুর হয়, সন্দেহ নাই, কিন্তু অনেক বেশিরভাগ রিসার্চের ফান্ডিং করে ইন্ডাস্ট্রি। এখন তুমি তোমার যে রিসার্চ, তুমি একজন পিএইচডি স্টুডেন্ট, হ্যাঁ, তোমার পিএইচডি ফান্ডিং করছে তোমার সুগার ইন্ডাস্ট্রি বা কোনো এমন কোন ইন্ডাস্ট্রি যারা রিফাইন্ড কার্বোহাইড্রেটের সাথে জড়িত। তোমার রিসার্চে যদি উঠে আসে যে সুগার খাওয়াটা হেলদি, তাহলে ইউ আর ভেরি ওয়েলকাম টু পাবলিশ ইউর রিসার্চ। তুমি পাবলিকেশন করো, রিসার্চার হিসেবে বিখ্যাত হও, খ্যাতি কামাও, কোনো সমস্যা নাই। কিন্তু যেই তুমি সুগারের ক্ষতি নিয়ে রিসার্চ পাবলিশ করতে যাবা, ফ্যাটের উপকার নিয়ে পাবলিশ করতে যাবা, তোমার কি মনে হয় যে তুমি যে ফান্ডিং ইন্ডাস্ট্রি আছে তাদের মতের এগেনস্টে গিয়ে তাদের টাকায় রিসার্চ করে তুমি পাবলিশ করতে পারবা? ইজ দ্যাট পসিবল? কি মনে হয়, কমন সেন্স কি বলে? সবাই শুনছি তো? দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের একটা রিটেন আন্ডারটেকিং দিতে হয় রিসার্চের ফান্ডিং রিসিভ করার আগে, হ্যাঁ, যে আমরা এই ইয়েতে আমাদের ফান্ডিং এজেন্সির মতের বাইরে গিয়ে নিজস্ব পাবলিকেশনে যেতে পারবো না। We have to comply. If you want to publish your research, you have to comply with the demands of the funding agency. তারা তোমাকে বলবে না যে আমরা যেটা বলি সেটাই পাবলিশ করেন, কিন্তু তারা এতটুকু দিয়ে রাখবে যে তাদের মতের এগেন্সটে পাবলিকেশন হবে না। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছি? তখনকার যারা ফান্ডিং করেছে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সুগার ইন্ডাস্ট্রিতে ইনভেস্টর ছিল। তো এই জন্য কিন্তু তুমি যেটা খারাপ, এই যে এটা পাচ্ছ, রিসার্চের আউটকাম পাচ্ছ, এটা কিন্তু পাবলিককে জানানোর কোনো সুযোগ ছিল না। অবভিয়াসলি মেডিকেল প্র্যাকটিশনার যারা আছে তারা তো সবাই রিসার্চে ইনভলভ না, তারা রিসার্চ ডকুমেন্ট থেকে পড়ে যা জানছে সেটাই তারা শেয়ার করছেন রোগীদের সাথে বা কমন পাবলিকের সাথে। সো অবভিয়াসলি তুমি ইউ ক্যান ম্যানুফ্যাকচার a whole population, a whole world's perspective based on so-called biased research. এই জন্য আমাদের অবশ্যই অ্যাকনলেজমেন্ট সেকশনে মেনশন করতে হয় যে আমাদের কোথা থেকে ফান্ডিং পেয়েছি। এটা একটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশনটা, মনিটারি কন্ট্রিবিউশনটা অ্যাকনলেজ করা, এবং একই সাথে আমার রিসার্চের পটেনশিয়াল বায়াস সম্বন্ধে পাবলিককে অ্যাওয়্যার করে দেওয়া। আচ্ছা, আমরা কি সেকেন্ড পয়েন্টে ছিলাম মনে হয়? Engineer shall not accept compensation from more than one party for services on the same project or for services pertaining to the same project unless the circumstances are fully disclosed to and agreed to by all interested parties. একই প্রজেক্টের জন্য মাল্টিপল পার্টি বেনিফিটেড হতে পারে, মাল্টিপল পার্টি তোমাকে অ্যাপ্রোচ করতে পারে প্রজেক্টের জন্য। সেক্ষেত্রে আমরা কিন্তু চুপ চুপ করে দুই পার্টি থেকেই ট্রানজাকশন করে ইয়ে করব, মনিটারি বেনিফিট রিসিভ করব, এটা ইউজুয়ালি আনএথিক্যাল ধরা হয়ে থাকে। হতে পারে একই এরিয়াতে একটা প্রাইভেট গ্রুপ তোমাকে একটা প্রজেক্টে কাজ করে চাচ্ছে, আবার ওই সিমিলার সাম সর্ট অফ কাজে হয়তো গভর্নমেন্ট তোমাকে একটা প্রজেক্ট ধরাই দিতে চাচ্ছে, বা লোকাল পাবলিক, লোকাল যারা ইয়েতে আছে তারা একটা কোনো কাজ করে চাচ্ছে তোমার কাছে। তুমি দুইটা পার্টির কাছ থেকেই টাকা নিলে, দুইটাই সিমিলার প্রজেক্টে কাজ দেখাই দিয়ে সামওয়াট সিমিলার ওয়েতে দুজনের কাছ থেকে মনিটারি বেনিফিট রিসিভ করলাম। এটাতে সমস্যা হয় কি, সমস্যা হয় দুইটা পার্টির মূল থিম বা মূল রিকোয়ারমেন্ট একই হলেও অনেক ক্ষেত্রে কিছু মাইনুট লেভেল কাস্টমাইজেশন দুইটা পার্টি ভিন্ন ভিন্ন ভাবে চাইতে পারেন। সেক্ষেত্রে তুমি একজনের পারপাস সার্ভ করতে গেলে অন্যজন হয়তো ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে একটা রিস্ক। আর অবভিয়াসলি মনিটারি ট্রানজাকশনের ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকা উচিত। দুইটা মিলিয়ে আমরা এই যেরকম কেস অ্যাভয়েড করি, যদিও খোলা চোখে এমনি বুঝতে পারছি ব্যাপারটা কেমন অস্বস্তিকর, অকওয়ার্ড। তো ইউজুয়ালি আমরা এরকম কেসগুলো অবশ্যই অ্যাভয়েড করব। প্লাস যদি কখনো করতেই হয় বা আমি নিয়েই ফেলি, অবশ্যই ওয়ান্স অ্যাগেন ইট শুড বি ট্রান্সপারেন্ট। অল পার্টিজ শুড বি অ্যাওয়্যার যে কে কোথায় কাকে কতটুকু কি রকম কি প্রজেক্ট অ্যাসাইন করেছে, এবং কি কি অবজেক্টিভ কি কি, এবং এখানে কিরকম কি মনিটারি বেনিফিট কে কোন পার্টি কোথায় কতটুকু কন্ট্রিবিউট করছে, এই ব্যাপারটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে। সেক্ষেত্রে পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পুরো দায়টা আসলে তোমার ঘরে আর থাকে না, যেহেতু অল পার্টিজ আর অ্যাওয়্যার। Engineers shall not solicit or accept gratuities directly or indirectly from contractors, their agents, or other parties dealing with their clients or employers in connection with work for which they are responsible. ইঞ্জিনিয়ার হিসেবে তোমার যে দায়িত্ব সেটার জন্য আমরা
কি এটা তোমরা একটু বুঝো, আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমরা কিন্তু কমিশনার হতে পারবো না। কমিশনার মানে পুলিশ কমিশনারের কথা বলিনি, কমিশনার মানে কি বুঝতে পারছো কি বলছি? আমাদের দেশে একটা ইয়ে আছে, টেন্ডেন্সি আছে। আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, একটা প্রজেক্টে সার্টেন ম্যাটেরিয়াল এস্টিমেশন আসলো, ধরো 5 লাখ টাকার রড। সেই ক্ষেত্রে আমি একটা সার্টেন ইন্ডাস্ট্রি থেকে রিকুইজিশন দিলাম, 5 লাখ টাকার রড অর্ডার দেওয়া হলো, 5 লাখ টাকার রড আসলো, প্লাস তোমার এদিকে 5 লাখ টাকা ট্রানজাকশনের এগেনস্টে একটা 10% কমিশন, 50,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো, তোমার প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো। কার পক্ষ থেকে? তোমার এমপ্লয়ারের পক্ষ থেকে না, তোমার ইয়ে থেকে, কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বা তোমার এই যে যে স্টিল ইন্ডাস্ট্রি যারা আছে তাদের কাছ থেকে তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা চলে আসতো, মানে 10% কমিশন পেলা। এই কমিশনটা কি ঠিক হলো? কি মনে হয়? খোলা চোখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ইউজুয়ালি কমন সেন্স ডিক্টেটস, আমরা অলরেডি বুঝতে পারছি ব্যাপারটা আসলে এথিক্যাল না। যার কাছ থেকে মনিটারি বেনিফিটের আশা আছে তার প্রতি বায়াস এর একটা ঝুঁকি থাকে। আমি কাজ করছি ক্লায়েন্টের জন্য, এমপ্লয়ারের জন্য, অথচ মনিটারি বেনিফিট নিচ্ছি অন্য কারো পার্টি থেকে, স্পেশালি এমন কোন পার্টি যাদের কাছ থেকে ক্লায়েন্ট বা এমপ্লয়ার কিছু একটা পারচেজ করছে। এই পার্টি যদি আমাকে একটা মনিটারি বেনিফিট দেয়, অবভিয়াসলি তাদের ম্যাটেরিয়াল খারাপ হলেও তাদের প্রতি বায়াস হয়ে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করার একটা পসিবিলিটি আমার আছে। এই বায়াসটা আমাকে অ্যাভয়েড করতে হবে। ইটস আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। Engineers in public service as members, advisors, or employees of a governmental body or department shall not participate in considerations or actions with respect to their services solicited or provided by them or their organization in private or public engineering practice. আমি কোনো একটা কনসাল্টিং বডিতে, সে হয়তো গভর্নমেন্ট বডি বা ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসেবে আছি, সেখান থেকে আমি আমার কাজের সূত্র ধরে অন্য কোনো প্রাইভেট বা পাবলিক ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে অংশগ্রহণ করতে পারবো না। ইউজুয়ালি ইট উইল ইমপ্লাই যে কনসালটেন্ট হিসেবে আমার যে এক্সপার্ট অপিনিয়ন সেটা আমি প্রপারলি দিতে পারবো না। আমি ওই প্রাইভেট বা পাবলিক ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে যদি অংশগ্রহণ করি, আমার নিজের কাজে যদি ভুল থাকে, আমার টিমের কাজে যদি ভুল থাকে, ইউজুয়ালি কনসালটেন্ট হিসেবে আমি হয়তো সেই ভুলগুলো ইচ্ছা করে চেপে যাওয়ার একটা টেন্ডেন্সি বা পসিবিলিটি থাকবে। এই জন্য এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করতে হবে। Engineers shall advise their employers or clients when, as a result of their studies, they believe a project will not be successful. তো এমপ্লয়ার বা ক্লায়েন্টকে আর্লিয়েস্ট পসিবল টাইমে আমি যদি বুঝতে পারি প্রজেক্টটা ফর সাম টেকনিক্যাল রিজন বা হোয়াট এভার রিজন আমি কনফিডেন্ট ইট উইল ফেল, সাকসেসফুলি প্রজেক্ট কমপ্লিট করা পসিবল না, আর্লিয়েস্ট পসিবল টাইমে এমপ্লয়ার বা ক্লায়েন্ট যে এখানে রেলেভেন্ট তাকে দ্রুত জানিয়ে দিতে হবে। কারণ এখানে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কার সাথে কার? এমপ্লয়ার ক্লায়েন্টের ইন্টারেস্টের সাথে আমার নিজস্ব ইন্টারেস্ট কনফ্লিক্ট করছে। কোন সেন্সে? এই একটা প্রজেক্ট চলছে, হাতে পাইছি, করতে থাকি, টাকা তো আসছি বা স্যালারি তো পাচ্ছি, আমার কি যায় আসে? ফেল করলে করলো, রাইট? কিন্তু অন দা আদার হ্যান্ড আমি যদি এই অ্যাপ্রোচে চলি তাহলে অবশ্যই এমপ্লয়ার বা ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যখন যদিও আমার নিজের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু এমপ্লয়ার বা ক্লায়েন্টের ক্ষতি হবে, এটা আমি বুঝতে পারলে আমাকে প্রম্পটলি ব্যাপারটা ইনফর্ম করতে হবে। Engineers shall not use confidential information coming to them in the course of their assignments as a means of making personal profit if such action is adverse to the interests of their clients, employers, or the public. তো অনেক ক্ষেত্রেই দেখা যায় ইঞ্জিনিয়ারদের হাতে ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন চলে আসে, এইটা সেকেন্ডারি কোনো জায়গায় এই ইনফরমেশন ইউজ করে ইঞ্জিনিয়ারদের পার্সোনাল প্রফিট পাওয়ার কিছু স্কোপ থাকে। এটা অবশ্যই আনএথিক্যাল। কনফিডেন্সিয়াল ইনফরমেশন পার্সোনাল বেনিফিট বা আদারওয়াইজ সেকেন্ডারি কোনো বেনিফিটের জন্য ব্যবহার করা যাবে না। ইট ইজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। কারোর নাম মাথায় আসে এই পয়েন্টটা পড়লে? ক্লায়েন্টের
পার্সোনাল কনফিডেন্সিয়াল ইনফরমেশন ব্যবহার করে প্রফিটেড হওয়া। চিনো এরকম কাউকে? চিনো কোনো অর্গানাইজেশন? চিনো? গুগল, ফেসবুক, কেউ শোনো না, জানো না? জি স্যার, ফেসবুক স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে বুঝতেই পারছো, কনটেক্সট বুঝতেই পারছো। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে একটা ফ্রন্ট বিজনেস চালাচ্ছি, আবার কনফিডেন্সিয়াল ইনফরমেশন সেল করছি। দিস আর অবভিয়াসলি আনএথিক্যাল। Engineers shall not accept professional employment outside of their regular work or interest without the knowledge of their employers. এই লাস্ট পয়েন্ট এফ এ আমরা আসলে কিসের ব্যাপারে বলছিলাম? ক্লায়েন্টের ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টের কনফ্লিক্ট। আচ্ছা, লাস্ট পয়েন্টে চলে আসি। Shall not accept professional employment outside of their regular work or interest without the knowledge of their employers. আমরা একটা জায়গায় ফুল টাইম জবে এমপ্লয়েড আছি, ইউজুয়ালি বেশিরভাগ জবেই একটা ক্লজ থাকে, বা এটা বলতে পারো রেগুলার জব যদি ফুল টাইম তুমি এমপ্লয়ি হও, তাহলে এটা যদি ক্লজে নাও থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা এএসসি বা আইইবি কোড অফ এথিক্সে একটা ক্লজ অটোমেটিক্যালি চলে আসে। তুমি একটা ফুল টাইম রেগুলার এমপ্লয়ি হিসেবে কোথাও কর্মরত থাকলে ইউজুয়ালি they deserve your full effort বা ইনপুট। ফুল এফোর্ট মানে এমন না যে ইউ হ্যাভ টু বি অ্যাভেলেবল 24/7, ব্যাপারটা এমন না। কিন্তু ব্যাপারটা এমন যে তুমি ওদের সম্মতি ছাড়া অন্য কোনো সেকেন্ডারি কাজে অংশগ্রহণ করতে পারবা না। এটা সমস্যাটা কোথায়? মানে আমি ধরো 9 to 5 একটা জায়গায় জব করি, আবার আরেক জায়গাতে বিজনেস খুলে বসছি, বা আরেকটা জায়গায় এক্সট্রা পার্ট টাইম জব করি। আমি তো হালাল খাচ্ছি, তো আমি তো খেটে খাচ্ছি। সমস্যা কোথায় এখানে? কেউ কি সমস্যাটা আইডেন্টিফাই করতে পারে? সমস্যাটা কোথায়? আমি তো খেটে খাচ্ছি, আমি তো চুরি বাটপারি করছি না। সমস্যা কি এখানে? এনি আইডিয়া, এনি গেসেস? স্যার, যে কোম্পানিতে কাজ করছি যদি সেকেন্ড আরেকটা বিজনেস করি তাহলে ডেডিকেটেড ভাবে কাজ, মানে যতটুকু সময় দেওয়ার কথা অতটুকু থেকে মনে হয় আর সময় দেওয়া যাবে না। সময় কিন্তু দিচ্ছি, 9টা 5টা কাজ করছি। মানে আমার মানে কোম্পানির যে আইডিয়া অথবা থাকলো আমার, মানে আমার পার্সোনাল, মানে কি বলবো, আইডিয়াটা আমি দুই ভাগে শেয়ার হয়ে যাচ্ছে আমার। তো আমি নিজের এটা কোম্পানির একটা পাশাপাশি আমার ওদিকেও আমার নজর দেওয়া লাগতেছে। সো আমি তো ভাবে ফুল ডেডিকেটেড ভাবে আমি আইডিয়া শেয়ার করতে পারতেছি না, আমার দুই দিকে চিন্তা করতে হচ্ছে। এটা একটা পয়েন্ট যে দুইটা জায়গায় কাজ করছি, দুইটা জায়গার মধ্যে হয়তো কনফ্লিক্ট থাকতে পারে, একটাকে সার্ভ করতে গেলে অন্যটার ক্ষতি হতে পারে। এটা এক জিনিস প্রফেশনাল টার্মসে যদি বলি। আর সেকেন্ডারি আরেকটা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি আমার নিজের যে সময়, সেটা তো 9টা 5টা আমি দিচ্ছি, কিন্তু তারপরে আমার যে লেভেল অফ এনার্জি, কনসেন্ট্রেশন, এফোর্ট বা ওভারঅল যে লয়ালটি, সেটা কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। যদিও আমি ফুল টাইমই দিচ্ছি, তারপরও এটুকু বিভক্ত হয়ে যাচ্ছে। তো এটা করতে গেলে আসলে যেখানে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে আছি, তারা এটা ডিজার্ভ করে যে আমি ফুল এফোর্টটা, যেহেতু আমি ফুল টাইম এমপ্লয়ি হিসেবে আছি, এই জন্য তারা অবশ্যই ডিজার্ভ করে ফুল এফোর্টটা, ফুল কনসেন্ট্রেশন আমি তাদেরকে দিব। হ্যাঁ, তবে এটা হতে পারে, এটা অ্যালাউ করা যেতে পারে যদি আমি তাদের কনসেন্ট সহ করি, ইফ দে আর ওকে উইথ দিস। তুমি একটা কোম্পানিতে জব করো, সেই কোম্পানির যে সিইও বা এমডি আছে, তার সাথে তোমার এটা ইনফর্ম করে নিলা যে আমি এটার পাশাপাশি আই প্রবাবলি নিড সাম মানি অর সাম জব স্যাটিসফ্যাকশন, যেটা আমি সেকেন্ডারি পার্ট টাইম একটা কাজ থেকে পাচ্ছি, তা আমি আপনার জবটা ছেড়ে দিতে পারি, অথবা এখানে কন্টিনিউর সাথে পার্ট টাইম আরও করতে পারি, ইফ ইউ অ্যালাউ ইট। তো ইফ দে অ্যালাউ ইট, দ্যাটস ফাইন। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে, এটা অবভিয়াসলি ফ্লেক্সিবল, কিন্তু এটা অবশ্যই ওয়ান্স অ্যাগেইন কনফ্লিক্ট এর ব্যাপারটা অ্যাভয়েড করতে হলে আমাদের ট্রান্সপারেন্সিটা মেনটেন করতে হবে। Reputation by merit. Engineers shall build their professional reputation on the merit of their services and shall not compete unfairly with others. আমরা যখন জব ফিল্ডে প্রোগ্রেস করার চেষ্টা করব, নিজেদেরকে একটা লেভেলে উন্নীত করার চেষ্টা করব, আমরা অবশ্যই কম্পিটিশনটা ফেয়ার গ্রাউন্ডে করব, আনফেয়ার কম্পিটিশনে যাব না, নিজের অ্যাবিলিটির মেরিটের বেসিসে কম্পিট করব। আমার মনে হয় অলরেডি গেস করতে পারছো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। First of all, we shall not give, solicit, or receive, either directly or indirectly, any political contribution, gratuity, unlawful consideration in order to secure work, exclusive of securing salaried positions through employment agencies. বেসিক কথাটা হচ্ছে,
আমি চাকরি পাওয়ার জন্য ঘুষ দিতে পারবো না, মামা চাচা ধরতে পারবো না, রাইট? এটা হচ্ছে বেসিক পয়েন্ট, হচ্ছে এটাই। তবে হ্যাঁ, একটা পয়েন্ট এক্সক্লুড করা হচ্ছে, এক্সক্লুসিভ রাখা হয়েছে, সেটা হচ্ছে সিকিউরিং স্যালারিড পজিশনস থ্রু এমপ্লয়মেন্ট এজেন্সিস। আমরা জব পাওয়ার জন্য অনেক সময় থার্ড পার্টি এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে নিজেদের সিভি, হ্যাঁ, কারিকুলাম ফিটা অনেক সময় ফরওয়ার্ড করে থাকি। এই সময় ওই এমপ্লয়মেন্ট এজেন্সিকে আমরা একটা ফি দেই, যাতে তারা আমাদের সিভি প্রসেসিং এবং প্রপার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় প্লেসমেন্টের জন্য তাদের যে ম্যান পাওয়ার তারা ইনপুট দেয়, এই জন্য তারা একটা ফি নিয়ে থাকে। সেক্ষেত্রে তারা যখন তোমাকে কোনো জবে প্লেস করে, তারা কিন্তু ঘুষের বদলে প্লেস করে না, বরং তারা তুমি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট তোমার অ্যাবিলিটি আছে এবং জবের রিকোয়ারমেন্ট মিলে যাচ্ছে, এই জিনিসগুলো যেহেতু অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি সার্চ করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ট্র্যাক করা ডিফিকাল্ট, এইখানে এমপ্লয়মেন্ট এজেন্সি গুলো একটা ওই সার্চিং সার্ভিস দিচ্ছে বলতে পারো। এই জন্য এটা এক্স্যাক্টলি ব্রাইব বা আনলফুল বা আনফেয়ার কম্পিটিশন হিসেবে ধরা হবে না। এক্ষেত্রে তারা সিম্পলি সার্চ এন্ড প্লেসমেন্টের একটা অ্যাক্টিভিটির বদলে একটা ফি নিচ্ছে, এই জন্য এই জিনিসটাকে এই পয়েন্টের এক্সক্লুসিভ ধরা হয়েছে। আদার দেন দ্যাট, মোস্ট ইউজুয়াল প্র্যাকটিসেস, মনিটারি এক্সচেঞ্জ বা পলিটিক্যাল প্রেশার বা পার্সোনাল রিলেশন, যেগুলোই আমরা বলি, এই জিনিসগুলো ইউজুয়ালি আমাদের ইয়ের সাথে, ক্যানন বা প্রফেশনাল এথিক্সের সাথে কনফ্লিক্টিং। Point B, engineers should negotiate contracts for professional services fairly and on the basis of demonstrated competence and qualifications for the type of professional service required. আমরা অবশ্যই যখন কন্ট্রাক্ট নেগোশিয়েট করব, তখন আমাদের নিজেদের যে অ্যাবিলিটি আছে, কোয়ালিফিকেশন আছে, এগুলোর উপরে বেস করেই কন্ট্রাক্ট নেগোশিয়েট করার চেষ্টা করব। Engineers may request, propose, or accept professional commissions on a contingent basis only under circumstances in which their professional judgment would not be compromised. আমরা লাস্টের পয়েন্টে বলেছিলাম যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে কমিশন ইউজুয়ালি অ্যাকসেপ্ট করে, আমাদের নেওয়া যাবে না, ইউজুয়ালি ইট প্রোভাইডস আস এ বায়াস। এই পার্টিকুলার পয়েন্টে বলা হচ্ছে হ্যাঁ, ইন সাম পার্টিকুলার কেস প্রফেশনাল কমিশন নেওয়া যেতে পারে অন এ কন্টিনজেন্ট বেসিস, শুধুমাত্র এটা যদি কনফার্ম করা যায় যে আমাদের প্রফেশনাল জাজমেন্টে কোনো বায়াস আসবে না, উইচ আর ভেরি রেয়ার ইউজুয়ালি, বাট এই পয়েন্টটা আছে, এই যেখানে বায়াস হবে না সেখানে আমি এটা করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, এটা পসিবল। Engineers shall not falsify or permit misrepresentation of their academic or professional qualification or experience. আমরা যখন নিজেদের, ওই যে বললাম না, নিজের ঢোল নিজে পেটানো, তো নিজেকে যখন প্রমোট করব, তখন কি আমরা শুধু একটা হচ্ছে যা আছে সেটা বাড়িয়ে চাড়িয়ে বলতে গিয়ে নিজের ডিগনিটি নষ্ট করে ফেলা শক্তির মধ্যে থেকে। আর মিথ্যা যদি বলে তাহলে তো অনেক অনেক দূর অনেক জায়গায় যাওয়া যায়। ইউ কুড প্রবাবলি ট্রাই টু গেট সাম ফলস সার্টিফিকেটস, ফলস টেস্টিমোনিয়ালস, এটসেট্রা এটসেট্রা। তো এই জিনিসটা অবশ্যই কমপ্লিটলি আনথিক্যাল হবে। আমরা কখনোই নিজেদের একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশন এগুলোকে ফেক করা বা ফলস ইনফরমেশন প্রোভাইড করব না, এটা কমপ্লিটলি কোডের এগেইনস্টে কনফ্লিক্টে চলে যাবে। Engineers shall give proper credit for engineering work to those to whom credit is due and shall recognize the proprietary interest of others whenever possible. They shall name the person or persons who may be responsible for designs, inventions, writings, or other accomplishments. অনেক ক্ষেত্রে দেখা যায় না সায়েন্টিফিক ফিল্ডে যে একজন আবিষ্কার করলো কিছু, অন্যজন সেটা নাম ভাঙায় নিজের নামে প্যাটেন্ট করে ফেললো। বা তোমরা নিজেরা পার্সোনাল লাইফে যেগুলো ফেস করতে পারো, যেমন ধরো তুমি ইন্টার্ন হিসেবে কোথাও এক জায়গায় ডিজাইন করে দিলা, হ্যাঁ, সুপিরিয়র যে ইঞ্জিনিয়ার আছেন, তোমার পজিশনে সুপিরিয়র যে ইঞ্জিনিয়ার থাকবেন, হয়তো তিনি নিজের নামে ডিজাইনটা সাইন করে ফেললো তোমাকে ক্রেডিট দেওয়া ছাড়াই। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা তো একটা অবশ্যই ব্যাপার যে যেহেতু তিনি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার এবং তুমি সিম্পলি ইন্টার্ন বা সিম্পলি জুনিয়র একজন যে জয়েন করেছো, অবভিয়াসলি তোমার সিগনেচারটা এখানে এনাফ হবে না অনেক ক্ষেত্রেই, কিন্তু তোমার ক্রেডিটটা তো অবশ্যই তোমার ডিজার্ভ করতে হয়, সেটা হয়তো অনেক ক্ষেত্রে তুমি দেখবা দেওয়া হচ্ছে না। তারপর একাডেমিয়াতে আমরা যদি আসি, অনেক ক্ষেত্রে দেখবা হায়ার স্টাডিজে যাচ্ছ, রিসার্চ করছো, পেপার পাবলিশ করছো, সব কাজ কেটে কুটে করলো তুমি, কিন্তু ফার্স্ট অথর হিসেবে নাম যাচ্ছে তোমার সুপারভাইজার। হ্যাঁ, তো এইগুলো জিনিসগুলো আসলে আনএথিক্যাল। যে কাজ করবে অবশ্যই আমাদেরকে তাদেরকে প্রপার জায়গায় অবশ্যই ক্রেডিটটা দিতে হবে।
We can advertise professional services in a way that does not contain misleading language or is in any other manner derogatory to the dignity of the profession. ঘুরে ফিরে আবার একই কথা আসছে, আমরা নিজেদের প্রমোট করা, নিজেদের সার্ভিস যেটা প্রোভাইড করছি সেটা প্রমোট করতে গিয়ে অবশ্যই যেন ভুল টাইপের ল্যাঙ্গুয়েজ বা কি বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করি, অবশ্যই যেন প্রমোশনটা ডিগনিফাইড ম্যানারে হয়। Engineers shall not maliciously or falsely, directly or indirectly injure the professional reputation, prospects, practice, or employment of another engineer or indiscriminately criticize another's work. আমরা ক্যানন 1-এ পড়েছিলাম যে সার্টেন কোনো ইঞ্জিনিয়ার বা অর্গানাইজেশন ইনস্টিটিউশন তাদের এগেনস্টে আমরা যদি কনফিডেন্ট থাকি এবং এভিডেন্স পাই যে তারা ক্যানন 1 তোমার পপুলেশনের সেফটি, হেলথ, ওয়েলফেয়ার এগুলোকে ভায়োলেট করে, এগুলোর ব্যাপারে এগুলোকে প্রাইমারি ক্যানন 1-এর যেটা বলা আছে এগুলোর ব্যাপারে যদি প্রায়োরিটি না দেয়, তাহলে আমাদের অবজেক্ট কি ছিল, আমাদের কাজটা কি ছিল, তাদের এগেনস্টে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং বডি যেমন ধরো এএসসি বা আইবি আমার দেশের রেলেভেন্ট যেটা, তাদের কাছে এভিডেন্স সহ রিটেন কমপ্লেইন জানানো এবং কমপ্লাই করা, এটার এই ইনভেস্টিগেশন চলার খাতিরে আমার সাথে যে কোঅপারেট করতে হবে সেটার সাথে কমপ্লাই করা পাবলিকের স্বার্থে। এখন এখানে বলা হচ্ছে এই কাজটা তুমি তখন করবা যখন অবশ্যই তোমার কাছে ফুল এভিডেন্স সহকারে তুমি কনভিন্সড, হ্যাঁ একজন মানুষ খুব শাইন করছে, সে খুব প্রসপার করছে, অনেক খাটছে, উপরে উঠে যাচ্ছে, তোমার লেভেলে ছিল, তোমার থেকে অনেক এগিয়ে যাচ্ছে, তোমার কি বলবো হিংসা হচ্ছে, হ্যাঁ তুমি ম্যালিশিয়াসলি ফলসলি তুমি তার নামে খারাপ কথা ছড়ানো শুরু করলা, তার নামে উল্টাপাল্টা প্রফেশনাল কমপ্লেইন দিয়ে রাখলা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে হ্যারাসমেন্ট করছো, এটা করা যাবে না, এটা আনএথিক্যাল। আমরা কারো এগেইনস্টে যদি ক্যানন 1 ভায়োলেশনের এভিডেন্স পাই অবশ্যই কমপ্লেইন জানাবো প্রপার অথরিটির কাছে, কিন্তু যদি প্রপার এভিডেন্স না থাকে, জাস্ট সিম্পলি জেলাসি বা সিম্পলি সন্দেহ থেকে প্রপার এভিডেন্স ছাড়া আমরা কিন্তু কাউকে এভাবে রেপুটেশন টার্নিশ করতে পারি না। এটা ওই যে আনফেয়ার কম্পিটিশন আন্ডারে চলে আসবে। কারোর সাথে তুমি ফেয়ার গ্রাউন্ডে কম্পিট করে পারতেছো না, তাকে ঠেলে পিছায় দেওয়ার জন্য তুমি আনফেয়ার ভাবে তার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছো। দিস ইজ কমপ্লিটলি আনএথিক্যাল। Engineers shall not use equipment, supplies, laboratory or office facilities of their employers to carry on outside private practice without the consent of their employers. Usually যেখানে আমরা কাজ করি সেখানকার ল্যাব ফ্যাসিলিটি বা অফিস ফ্যাসিলিটি সার্টেইন কিছু পারপাস সার্ভ করার জন্য প্রোভাইড করা হয়ে থাকে। তুমি সেখানে বসে যদি পার্সোনাল কাজ করার চেষ্টা করো অবশ্যই এটা আসলে আনএথিক্যাল লেভেলে পড়ে যায়। হ্যাঁ, তবে তুমি যদি এমপ্লয়ারের কনসেন্ট নিয়ে নাও যে আমি 9টা-5টা জব করার পরে 6টা-7টা-8টা পর্যন্ত থেকে আমি কিছু কাজ করব, সেগুলা অফিস কাজের বাইরেও কিছু পার্সোনাল কাজ থাকবে আমার, ইফ দ্য এমপ্লয়ার অ্যালাউজ ইট দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট ইউজুয়ালি উইদাউট দেয়ার কনসেন্ট আমরা এটাকে আনএথিক্যাল ধরে থাকি ফর অবভিয়াস রিজনস। তো এনিওয়ে এতদূর পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমরা ক্যানন 6 নেক্সট ক্লাস থেকে শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই তো নিজেদের আইডি দিয়ে লগ ইন করেছি, তাই তো? কেউ আছো আইডি ছাড়া লগ ইন করেছো? না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি ইয়ে থেকে পার্টিসিপেন্ট লিস্ট থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। ঠিক আছে, আমরা এখানে শেষ করতে পারি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।